আসবো না বললেই হলো? তুলে নিয়ে চলে আসবো। আমি কালই আসছি। কালই মানে? 1 সপ্তাহ থাকবো বলেছিলাম। হ্যাঁ, কিন্তু এখন আমি তোমায় ছাড়া থাকতে পারছি না। তোমাকে না দেখলে ভালো লাগে না। ভিডিও কলে তো দেখছিনি। এতে কি মন ভরে নাকি? ঘুম থেকে উঠে তোমায় না দেখলে, জড়িয়ে না ধরলে আমার ভালো লাগে না? মাথা গেছে আপনার? সে তো কবেই গেছে তোমায় ভালোবেসে। তাই নিঃসন্দেহে তুমি প্লিজ কালই চলে এসো আমার সাথে। কয়দিন পর না হয় আবার যেও। আব্বু আম্মুর মন খারাপ হয়ে যাবে। আমি ম্যানেজ করব তাদের, তুমি আসবে বলো। আপনি এত পাগল কেন? আগে তো আর ছিলাম না, এখন বউ আছে তাই বউ পাগল হয়েছি। কাল আসেন, তারপর দেখা হবে। এখন রাখছি। কেন? কোথায় যাবে? রান্না করব। আচ্ছা। ও আচ্ছা, ঠিক আছে যাও, সাবধানে দেখে শুনে কাজ করবে। হাত যেন না কাটে। আগুন থেকে সাবধান। আচ্ছা, রাখলাম। কি? ভালোবাসি। অর্ষা মুচকি হেসে বলল। ভালোবাসি। হঠাৎ আহনাফ ভ্রু কুঁচকে বলল। এই তোমার মুখে দাগ কিসের? আঘাত পেয়েছো কিছুতে? অর্ষা ভরকে গিয়ে বলল। কই না তো। দেখি এদিকে আসো। অর্ষা মুখটা ফোনের কাছে এগিয়ে নিতেই আহনাফ ওপাশ থেকে চুমু খেলো। লজ্জায় রাঙা হয়ে উঠল অর্ষার মুখ। ঠোঁট টিপে হেসে বলল। আপনি খুবই অসভ্য। চুপ। আহনাফ হাসছে। আরও বেশি লজ্জা পেয়ে কল কেটে দিল অর্ষা। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আহনাফ দাঁড়িয়ে আছে একটা ছাউনির নিচে। তার ঠিক পাশেই একটা মেয়ে। মেয়েটাকে অর্ষা চেনে না, আগে কখনো দেখেওনি, আজই প্রথম। মেয়েটাকে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আহনাফের পাশে দেখে বুকে কেমন একটা সূক্ষ্ম চিনচিনে ব্যথা হচ্ছে। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। অর্ষা ভাবলো সে এগিয়ে যাবে, কাছে গিয়ে জিজ্ঞেস করবে মেয়েটাকে, কিন্তু সে এক পা বাড়াতেই মেয়েটা আহনাফের হাত জড়িয়ে ধরল। অর্ষার পা থেমে গেল। মাটি যেন আঁকড়ে ধরে রেখেছে। অস্বস্তি ও কষ্টে বুকটা বিষিয়ে যাচ্ছে। মনে হচ্ছে সে আহনাফকে হারিয়ে ফেলছে একটু একটু করে। তার দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে লাফিয়ে উঠল অর্ষা। নিজেকে বিছানায় আবিষ্কার করলো যখন, কিছু সে বুঝতে পারছিল না। কপালে বিন্দু বিন্দু ঘাম, ফ্যান বন্ধ, খুব সম্ভবত কারেন্ট নেই। সে যখন বিছানায়, তার মানে এতক্ষণ ধরে সে স্বপ্ন দেখছিল। শুধু স্বপ্ন না, খুবই বাজে স্বপ্ন। প্রিয় মানুষ হারিয়ে ফেলার ভয় এত ভয়ঙ্কর কেন? অর্ষা বুক ভরে শ্বাস নেওয়ার চেষ্টা করলো, কিন্তু মনে স্বস্তি পাচ্ছে না সে কিছুতেই। চোখ ভেঙে কান্না পাচ্ছে তার। মনকে সে বারংবার বোঝানোর চেষ্টা করছে এটা শুধু মাত্র একটা স্বপ্ন, দুঃস্বপ্ন, কিন্তু মন সে কথা মানতে নারাজ, শুনতেও নারাজ। সে আহনাফকে হারানোর ভয়ে তটস্থ হয়ে রয়েছে। শুক্রবার আজ দুপুরে খাওয়া দাওয়া করে অর্ষাকে নিয়ে নিজের বাসায় ফিরেছে আহনাফ। অল্প জার্নি করলেই অর্ষার ঘুম পেয়ে যায়, তাই সে এসে ফ্রেশ হয়ে শাশুড়ির রুমে গিয়েছিল কথা বলতে। সেখানে গল্প করতে করতে ঘুমিয়ে গেছে। আতিক চৌধুরী গিয়েছিল তখন বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতে লেকে, তাই সাজেদা বেগম আর অর্ষাকে ডাকেননি। তিনি ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন এতক্ষণ। কারেন্ট চলে যাওয়ায় রান্নাঘরে গিয়েছিলেন চা বানাতে। অর্ষা দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল সন্ধ্যা 6টা বাজে। সে বিছানা থেকে নামলো দ্রুত। বড় বড় কদম ফেলে গেল নিজের রুমের দিকে। রুমের দরজা ভেতর থেকে চাপানো ছিল। সে শব্দ করে দরজা খুলে ভেতরে ঢুকলো। অর্ষা ঘুমাচ্ছিল বলে আহনাফ বাইরে গিয়েছিল। কিছুক্ষণ আগেই বাসায় এসেছে। চেঞ্জ করার জন্য আলমারি থেকে কাপড় বের করছিল। শব্দ শুনে পেছনে তাকিয়ে অর্ষাকে দেখে দুষ্টুমি করে সুর দিয়ে গান গাওয়া শুরু করে। ওরে নিষ্ঠুর পাষাণী। আহনাফের গান পূর্ণ হওয়ার পূর্বেই অর্ষা ঝড়ের বেগে দৌড়ে এসে আহনাফকে শক্ত করে জড়িয়ে ধরে বলল। কোনো কথা বলবেন না, আমাকে বুকে রাখুন। আহনাফ যাই পড়ানি অবাক হয়েছে অর্ষার এমন আচরণে। শুধু অবাক বললে ভুল হবে, সে অবাকের চূড়ান্ত পর্যায়। কেননা তার বউটা স্বভাবতই রাগী, গম্ভীর, চুপচাপ স্বভাবের। অন্তত সে তো শুরু থেকে এভাবে অর্ষাকে দেখে আসছে। যদিও অর্ষা পূর্বে চূড়ান্ত দুরন্ত এবং চঞ্চল ছিল বলেই সে শুনেছে, কিন্তু এখনের অর্ষার সাথে এটা যেন ঠিক যাচ্ছিল না। সে এতটাই অবাক হয়েছে যে অর্ষাকে জড়িয়ে ধরতেই ভুলে গেছে। তাকে আরও বেশি অবাক করে দিয়ে অর্ষা ফুপিয়ে উঠল। হুঁশ ফিরে পেল আহনাফ। এক হাতে অর্ষাকে জড়িয়ে ধরে অন্য হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। জান, কি হয়েছে, কাঁদছো কেন? অর্ষা ভাঙা ভাঙা স্বরে বলল। অস্থির লাগছে, কেমন যেন অস্বস্তি হচ্ছে, কষ্ট হচ্ছে খুব। কেন জান, কি হয়েছে আমাকে বলো। আপনি আমাকে কখনো ছেড়ে যাবেন না বলেন? আহনাফ অবাক হলো, তবে দৃঢ় কণ্ঠে বলল। কখনো না। তোমাকে রেখে আমি কোথায় যাব? তুমি তো আমার জান, আমার বউ। প্রমিস করেন। আচ্ছা, প্রমিস। অর্ষা একটু দমল।
আহনাফ অর্ষার মুখটা তার বুক থেকে তুলে দু হাতের আজলায় তুলে নিয়ে বলল, জান, তোমায় আমি কতটা ভালোবাসি তুমি জানো না? তুমি ছাড়া আমি রিক্ত, শূন্য। কাঠফাটা রোদ পড়েছে আজ, সূর্যের তেজ বরাবরের চেয়ে বেশি। মনে হয় কিছু নিয়ে সকাল থেকে রেগে আছে। বাইরে বের হওয়ার উপায় নেই। অবশ্য অফিস ছুটির দিন আজ, বের না হলেও আপত্তি নেই। আপত্তিটা আসলে অন্য জায়গায়। সেদিন অনেক বলে কয়ে বুঝিয়ে অর্ষাকে নিয়ে এসেছিলেন। এর কিছুদিন পরই আবার অর্ষা বাবার বাড়ি যেতে চেয়েছিল। আহনাফ একেবারে এক এক বাহানা দিয়ে আর যেতে দেয়নি। এভাবে সে ছলচাতুরি করেছিল 15 দিন ধরে, কিন্তু এখন আর আটকে রাখা যাচ্ছে না। ঘুম থেকে উঠে নাস্তা করে অর্ষা ব্যাগ গোছাচ্ছে। আহনাফ একটু পরপর জানালার পর্দা সরাচ্ছে আর বাইরের আবহাওয়া পর্যবেক্ষণ করছে। এটাই এখন মোক্ষম সুযোগ অর্ষাকে আটকানোর। সে কেশে গলা পরিষ্কার করে বলল, বউ শুনছো? অর্ষা লাগেজে কাপড় রাখতে রাখতে বলল, শুনছি। আজ সূর্যের তেজ দেখেছো? পর্দা জানালার ওপার থেকে হালকা সরানো ছিল। পিছু ফিরে একবার সেদিকে তাকালো অর্ষা, ভাবলেশীনভাবে বলল, দেখলাম। এই অসহ্য গরমে তুমি যাবে কিভাবে? গাড়িতে করে। আহনাফ হতাশ হলো, কিন্তু হাল ছাড়ল না। বলল, আজ বরং যাওয়ার দরকার নেই, কাল যেও। এমন করে করে 2 সপ্তাহ পার করেছেন। এরপর বললেন শুক্রবার দিয়ে আসবেন, গতকাল বললেন আজ, আর আজ বলছেন কাল যাওয়ার কথা। আহনাফ অর্ষার হাত ধরে বলল, সারা সপ্তাহ ডিউটি করে গতকাল শরীরটা একটু খারাপ লাগছিল। আজ তো ছুটি ছিলই, তাই ভেবেছিলাম আজ দিয়ে আসবো। কিন্তু আমি কি আর জানতাম আজ এমন ঠাডা পড়া রোদ উঠবে। আমিও জানতাম না আপনি এমন ক্ষণে ক্ষণে রং বদলাবেন। ছি ছি, এসব কি বলো? আমি তো তোমার কথা ভেবেই বললাম। এত ভাবতে হবে না, আমি আজই যাব। আহনাফ মুখটা মলিন করে বলল, আজই যাবে? হুম। বলছিলাম যে আর কিছু বলতে হবে না, আমি আজ এক্ষুনি যাচ্ছি। আপনি দিয়ে আসবেন নাকি আমি একাই চলে যাব? আমি দিয়ে আসবো। দীর্ঘশ্বাস গোপন করে বলল আহনাফ। বেচারা নিজের জন্যই নিজেরই এখন ভীষণ মায়া লাগছে। তার বউটা কেমন যেন, বুঝেও কিছুই বুঝতে চায় না। সে যে বউ না দেখে আদর না করে থাকতে পারে না, এটা যেন বোঝেই না। সবই কপাল। মনের কষ্ট মনেই লুকিয়ে রেখে সে বাড়িতে বাবা মায়ের থেকে বিদায় নিয়ে বের হলো। নিচে নামার আগেই উবার ডেকেছিল। যা গরম আজ, বাইকে করে গেলে শুটকি হয়ে পৌঁছাতে হবে। কথায় আছে, বিপদ এলে সব দিক থেকেই আসে। মরার উপর খাড়াঘা যাকে বলে। একে তো প্রচণ্ড গরম আজ, তার উপর কখনো জ্যাম তো কখনো ট্রাফিক সিগনালে বসে থাকা লাগছে। এসিতেও যেন এই গরম ভাব ঠিক দূর হচ্ছে না। যে দেখিয়ে বের হলেও অর্ষা প্রচণ্ড খারাপ লাগছিল এই গরমে। সিগনালে আর কতক্ষণ বসে থাকতে হবে কে জানে। শরীরটাও কেমন একটু গুলাচ্ছিল। আহনাফ ড্রাইভারকে বলিয়ে জানালার কাজ নামালো, যাতে বমি এলে অসুবিধা না হয় কোনো। অসহ্য গরমে বিরক্ত হয়ে জানালা দিয়ে বাইরে তাকালো অর্ষা। ওদের অপোজিট রোডে জ্যামে আটকে আছে অসংখ্য গাড়ি। ঠিক ওর জানালা বরাবর রিহানের গাড়ি। পেছনের সিটে বসে আছে জানালা খুলে। অর্ষার সাথে একবার চোখাচোখিও হলো। দুজনেই একবার তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিয়েছে, যেন কেউই কাউকে চেনে না। সম্পূর্ণ অপরিচিত মানুষ দুজন, কিন্তু এই মানুষ দুটোই শুধু জানে একটা সময় দুজনে কতটা পরিচিত ছিল, কতটা কাছের ছিল, কতটা ভালোবাসা ছিল দুজনের মাঝে। এখন পার্থক্য শুধু এতটুকু যে একজন প্রতারণা করেছে আর অন্যজন প্রতারিত হয়েছে। গ্রিন সিগন্যাল পেয়ে গাড়ি আবার চলতে শুরু করেছে। অগোছালো আহনাফের বুকে মাথা রাখলো অর্ষা। আহনাফ ওর চুলের মাঝে হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করলো, খুব বেশি খারাপ লাগছে? অর্ষা মৃদু হাসলো। এক হাত দিয়ে আহনাফকে জড়িয়ে ধরে বলল, হুম। গরমের সাথে যুদ্ধ করে বাড়িতে পৌঁছে 5 মিনিটের মতো রেস্ট নিল দুজনে। এরপর দুজনেই নর্মাল পানির সাথে ফ্রিজের বরফ মিশ্রিত ঠান্ডা পানি মিশিয়ে গোসল করলো। আমিনা বেগম লেবুর শরবত বানিয়ে দিলেন। এখন শরীর ও মন দুটোই শান্তি। দুপুরে খাবার খেয়ে অর্ষা ঘুমে ঝিমুচ্ছিল। আহনাফ আগেই রুমে চলে গেছে রেস্ট নিতে। অর্ষা কিছুক্ষণ মায়ের সাথে গল্প করবে বলে টেবিলে বসেছিল। হাতে হাতে টেবিলও গোছাচ্ছিল। আমিনা বেগম বললেন, তোর কিছু করতে হবে না, রুমে যা, একটু ঘুমিয়ে নে। ঘুমাবো একটু পর। এবার থাকবি কদিন, নাকি 2 দিন পরেই আবার দৌড় দিবি? অর্ষা হেসে বলল,
না, বেশ কিছুদিন তো থাকবো ভেবেছি। তোমার জামাই তো থাকতে দেয় না। তিনি হঠাৎ মেয়ের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন। আহনাব তোকে খুব ভালোবাসে, তাই না? অর্ষা মুখে কিছু বলল না, কিন্তু ওর চোখ মুখের হাসি এখন বলে দিল আমিনা বেগমের ধারণা সঠিক। তিনি তৃপ্তির হাসি দিয়ে বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। একথা বলাতে আজকে রিহানের সাথে দেখা হওয়ার কথা মনে পড়ে গেল অর্ষার। সে মাকে বলল, আজ রিহানের সাথে দেখা হয়েছিল কোথায়? জানতে চাইলেন আমেনা বেগম। রাস্তায়, গাড়িতে ছিলাম তখন। যাক, এইসব নিয়ে আর ভাবিস না। ভাবছি না মা, শুধু অবাক হচ্ছি মানুষ কত দ্রুত বদলে যায়, তাই না? মানুষ আবহাওয়ার বদলাবেই। কেউ বদলায় নিজের স্বার্থে, কেউ বদলায় আঘাতে। এখানে বদলানোর পেছনে রিহানের স্বার্থ ছিল, আর তোর ছিল আঘাত। আমি তো ঠকাইনি মা, ঠকেছি, কিন্তু রিহান ঠকিয়েও কি সুন্দর দিব্যি ভালো আছে দেখো। দিন শেষে বুঝি প্রতারকরাই ভালো থাকে বলো? তুই কি ভালো নেই? অনেক বেশি ভালো আছি মা, সে আমাকে অনেক বেশি ভালোবাসে, আগলে রাখে। এতেই আলহামদুলিল্লাহ বল। রিহান শাস্তি পাক বা না পাক সেসব নিয়ে ভাবিস না। ওকে ভাবনাতে রাখার প্রয়োজন নেই। অনেক সময় এমন হয় যে যে এইসব প্রতারণার শাস্তি ঠিকই পায়, কিন্তু প্রকাশ করে না বা স্বীকার করে না। আর আমরাও যেটা দেখি না, জানি না বলে ভেবে নেই ওরা বুঝি অনেক ভালো আছে। আসলে সবসময় আমরা যেমনটা ভাবি তেমনটা না। ভাবনার বাইরেও অনেক কিছু হয়, কিন্তু এইসব তুই আল্লাহর হাতে ছেড়ে দে। ভাগ্য করে আহনাবকে পেয়েছিস, সমস্ত ধ্যান ওকে দে। স্বামী ভালো ও সৎ হলে দুনিয়ায় আর কিছু লাগে না রে মা, বুঝতে পেরেছিস? অর্ষা উপর নিচ মাথা ঝাঁকালো। আমিনা বেগম বললেন, যা এখন গিয়ে রেস্ট কর। অর্ষা হাত ধুয়ে রুমে চলে গেল। আহনাফ কাত হয়ে ঘুমাচ্ছে। দরজা লক করে জানালার পর্দা টেনে দিল অর্ষা। নিঃশব্দে আহনাফের পাশে শুলো। কতক্ষণ নিষ্পলক তাকিয়েছিল ঘুমন্ত আহনাফের মুখের দিকে। জানে না সে কেমন যেন একটা শান্তি শান্তি অনুভব করছে। সে আলতো করে গাল ছুঁয়ে দিয়ে ফিসফিস করে বলল, ভালোবাসি। এরপর আহনাফের হাতের উপর মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরল। ঘুমের মধ্যে আহনাফও জড়িয়ে ধরল অর্ষাকে। সেও বিড়বিড় করে বলল, ভালোবাসি বউ। হেসে ফেলল অর্ষা। মনে মনে ভাবল, বিয়ের পর স্বামীর বুকের চেয়ে শান্তির জায়গা কি আর কোথাও আছে? নিশ্চয়ই নেই। এক পশলা বৃষ্টির ন্যায় হঠাৎ করে আহনাফ অর্ষার জীবনে এলো। প্রকৃতির মতো সতেজ করে তুলল অর্ষাকেও। সাদা কালো জীবনে নিয়ে এলো রঙের বাহার। প্রথমে ভালো রাখার চেষ্টা করা, এরপর সেই চেষ্টা ভালোবাসায় রূপান্তর। আহনাফ নিজেও কি ভেবেছিল যে দ্বিতীয়বার সে কোনো নারীকে এতটা ভালোবেসে ফেলতে পারবে? আসলে জগতের সমস্ত কিছু সর্বদা আমাদের ভাবনা অনুযায়ী হয় না। মাঝে মাঝে আমাদের ভাবনার চেয়েও অনেক ভালো কিছু হয়। সেই ভালো কিছুর মধ্যে একটা হলো অর্ষার জীবনে আহনাফের আগমন। প্রণয় ছাড়াই এক প্রকার ঘোরের মাঝে বিয়ে। সময়ের বিবর্তনে মনের ক্লেশ দূর করে আহনাফকে ভালোবেসে ফেলা এতটাও সহজ ছিল না অর্ষার জন্য। কিন্তু এ কথাও সত্য, আহনাফের তীব্র ভালোবাসা উপেক্ষা করার মতো শক্তি অর্ষার কখনোই হতো না। মানুষ মাত্রই ভালোবাসার কাঙ্গাল, বিশেষ করে নারী জাতি। তারা একটু ভালোবাসা পেলেই মোমের মতো গলে পড়ে, নিজের সর্বস্ব উজাড় করে দেয় তার প্রিয় মানুষটাকে। তাহলে অর্ষাই বা কী করে পারবে আহনাফের এত ভালোবাসা উপেক্ষা করতে? পারেনি সেও। আর পারেনি বলে সময় গড়িয়ে আজ ওদের বিয়ের বয়স প্রায় 1 বছর। প্রায় বললাম কারণ এখনও পুরোপুরি 1 বছর হতে 2 দিন বাকি। বিবাহ বার্ষিকী নিয়ে দুজনেরই অনেক জল্পনা কল্পনা ছিল, কিন্তু হঠাৎ করেই অর্ষার ভীষণ জ্বর। ভালো ডাক্তার দেখে ওষুধ খাইয়ে জ্বর কমলেও একেবারে সারছে না। আহনাফের মাথা থেকেও এই বিবাহ বার্ষিকীর আয়োজনের কথা বেরিয়ে গেছে। এখন সে শুধু অর্ষাকে নিয়ে ব্যস্ত। সব সময় যতটা পারে চেষ্টা করে অফিস থেকে দ্রুত বাড়িতে ফেরার। বাড়ি ফিরেও সে অর্ষার সেবায় মগ্ন থাকে। নিজের মা তো আছেই, আহনাফ অর্ষার মাকেও এই বাড়িতে নিয়ে এসেছে যাতে করে অর্ষার যত্নের কোনো ত্রুটি না হয়। নিজের মায়ের উপর তার ভরসা আছে, তবুও সে চায় দুজনেই তার অবর্তমানে অর্ষার কাছে থাকুক। আহনাফের বুকে মাথা রেখে শুয়ে আছে অর্ষা। রাত বাড়ার সাথে সাথে জ্বরও বাড়ে। মাথার ভেতর, শরীরের ভেতর অস্থির হয়, তবুও যেন সে আহনাফের বুকে থাকে। তখন অদ্ভুত একটা প্রশান্তি কাজ করে তার মনের মাঝে। সে আহনাফের গালে তার উষ্ণ হাত রেখে জিজ্ঞেস করল, তুমি আমায় এত ভালোবাসো কেন?
বিয়ের প্রায় 6 মাস পর থেকেই অর্ষা আহনাফকে তুমি করে বলা শুরু করেছে। অবশ্যই আবদারটা আহনাফেরই ছিল। প্রথম প্রথম অর্ষা তুমি বলতে রাজি না হলেও পরে আহনাফকে গাল ফুলিয়ে বসে থাকতে দেখে রাজি হয়েছিল। সেখান থেকেই তুমি সম্বোধন। আহনাফ অর্ষার হাতটা ধরে চুমু খেয়ে বলল, তুমি মেয়েটাই তো ভালোবাসার মতো। আচ্ছা, কে বেশি ভালোবাসে, আমি না তুমি? অবশ্যই আমি। তাই? হ্যাঁ, কারণ প্রথম ভালোবাসি আমিই বলেছিলাম। প্রথমে তো আমি ভালোবেসেছি। আমার মনে হয় আমি তোমাকে বেশি ভালোবাসি। এ কথা আমি মানব না। ভালো, আমি তোমাকে বেশি বাসি। অর্ষা মৃদু হাসল, বলল, আচ্ছা, আমি যদি এখন মরে যাই? আহনাফ ধমক দিয়ে উঠল, বলল, এসব কি ধরনের কথাবার্তা? রাগ করছো কেন? তাহলে কি করব? মায়ের খেতে ইচ্ছে করছে। না, জানতে ইচ্ছে করছে আমি মরে গেলে তুমি কি করবে। অর্ষাকে বুকের সাথে শক্ত করে চেপে ধরে আহনাফ বলল, এসব কথা বলো না জান। তোমার আগে যেন আমার মরণ হয়, দোহাই লাগে। আর কখন এসব কথা বলো না, আমার কষ্ট হয়, সহ্য করতে পারবো না। আহনাফকে শান্ত করতে অর্ষা বলল, আরে, আমি তো মজা করেছি। এত তাড়াতাড়ি মরবো নাকি? এখনো কত জ্বালানো বাকি আছে তোমাকে। যত খুশি জ্বালাও, তবুও কখনো আমাকে ছেড়ে যেও না প্লিজ। যাবো না, কথা দাও, যাই হয়ে যাক কখনো আমায় ছেড়ে যাবে না। কখনো না, প্রমিস করো। প্রমিস। আমিনা বেগম মেয়ের জন্য সকালের নাস্তা নিয়ে এলেন। অর্ষা তখন সবে গোসল করে বেরিয়েছে। তাকে দেখতে এখন বেশ সতেজ লাগছে, যদিও চোখ মুখ বেশ শুকনো। কোথাও যাবি? জানতে চাইলেন আমিনা বেগম। অর্ষা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বলল, হ্যাঁ, শপে যাব। এই অবস্থায় কেন? কিছু লাগলে আমাকে বল। অনেক কিছু লাগবে মা, তুমি আনতে পারবে না। এত বছর তোদের সব কিছু আমি কিনে দিলাম, আর এখন কি না এসে শুনতে হচ্ছে আমি পারবো না? অর্ষা হেসে ফেলল, বলল, আজকে কি জানো মা? কি? আজ আহনাফ আর আমার বিবাহবার্ষিকী, তাই ওকে সারপ্রাইজ দিব ভেবেছি। এজন্য কিছু কেনাকাটা করা লাগবে। সে তো খুব ভালো কথা, কিন্তু অসুস্থ শরীর নিয়ে তুই একা যাবি? কিছু হবে না। তোকে আমি একা ছাড়তে পারবো না। পরে আহনাবের কথা শুনতে হবে। চল, আমিও যাব। অর্ষা একা বাইরে যাবে শুনে সাজেদা বেগমও কড়াভাবে না করে দিয়েছেন। অগত্যা মাকে সাথে নিয়েই যেতে হলো অর্ষাকে। ওরা কাছাকাছি একটা সুপার শপে গেল। প্রয়োজনীয় যা যা লাগবে ঘুরে ঘুরে নিয়ে নিচ্ছিল দুজনে। অর্ষা অন্য সাইডে চলে যায়। আমিনা বেগমও দরকারি জিনিসগুলো নিয়ে নিচ্ছিলেন। তার পাশে একজন এসে দাঁড়ালো। খেয়াল করলেন তিনি। অনিচ্ছাকৃত তাকিয়ে যেমন চমকালেন, আবার একটু অবাকও হলেন। কেমন আছেন আন্টি? রিহানের প্রশ্নের উত্তর তৎক্ষণাৎ দিতে পারলেন না আমিনা বেগম। চুপ করে রইলেন অনেকক্ষণ। নিজেকে ধাতস্থ করে বললেন, তুমি এতদিন পর? আপনাকে দেখেই এলাম। আমাকে দেখে? হ্যাঁ, আমরা কি কোথাও বসে একটু কথা বলতে পারি? সেই মুহূর্তে অর্ষা চলে আসে। ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করে, মা সব নিয়ে। সম্পূর্ণ কথা শেষ হওয়ার পূর্বে রিহানকে দেখে সে চুপ হয়ে যায়। একই সাথে রাগ ঘৃণা এসে জমা হয়। কতটা বাজেভাবে তাকে ঠকানো হয়েছে ভাবতে শরীর গুলিয়ে ওঠে। কিছু কড়া কথা শোনাতে গেলে আমিনা বেগম বাধা দিয়ে বললেন, চুপ। অর্ষা চুপ হলো। কেনাকাটা বাকি রেখে পাশের একটা রেস্টুরেন্টে গেল তিনজন। অর্ষা কোনো কথা বলছে না। আমিনা বেগম বললেন, কি কথা বলতে চাও বলো। রিহান মাথা নত করে বলল, কিছু বলার মতো মুখ আমার নেই আন্টি। কোন মুখে ক্ষমা চাইবো তাও জানি না। ক্ষমা কিসের জন্য? ঠকানোর জন্য আশাকে ঠকিয়ে যে ভুল অন্যায় আমি করেছি সেটা তখন না বুঝতে পারলেও এখন বুঝতে পারছি। আমিনা বেগম অর্ষা কেউই কোনো কথা বলছে না। কিছুক্ষণ মৌন থেকে রিহান নিজেই বলল, কাউকে ঠকালে ঠকতে হয়, কাউকে কাঁদালে কাঁদতে হয়, কষ্ট দিলে বিনিময়ে কষ্ট পেতে, এটা এখন বিশ্বাস করি আমি। স্বীকার করতে লজ্জা নেই যে প্রকৃতি ছাড় দেয় না। আজ আমার নাম যশ খ্যাতি সব আছে, নেই শুধু মানসিক শান্তি, নেই কোনো ভালোবাসা। আমার স্ত্রীর সাথে সম্পর্কও ভালো না। সে আমাকে নয়, আমার যশ খ্যাতি টাকাকে ভালোবাসে। সেও উচ্চবিত্ত, আমাকে ছাড়তে দুবারও ভাবে না। জানি না এই সম্পর্কটি কতদিন আর টিকবে, কিন্তু প্রতিটা মুহূর্তে এখন আমি অর্ষার অনুপস্থিতি মিস করি। ওর পাগলামি, ভালোবাসা সব কিছু আমাকে তিলে তিলে কষ্ট দিচ্ছে এখন। আগে ওর এসব পাগলামি কেয়ার ভালোবাসা বিরক্ত হতাম,
তিক্ত লাগতো, আর এখন এখন আমি এগুলোই মিস করি। কি কপাল আমার দেখুন, নিজের ভুল যখন বুঝতে পারলাম তখন এতটাই দেরি হয়ে গেছে যে ওকে ফিরে পাওয়াটাও তো দূরে থাক, নিজের ভুলটাও স্বীকার করার কোনো উপায় ছিল না। আজ আপনি সাথে ছিলেন বলে হয়তো ওর সাথে কথা বলার সুযোগ পেয়েছি। এক নাগারে কথাগুলো বলে থামলো রিহান। তাকে ভীষণ বিষণ্ণ দেখাচ্ছিল। সে অর্ষার দিকে তাকালো। চোখ কেমন যেন ছলছল করছিল। অর্ষাকে দেখাচ্ছিল নিষ্প্রাণ। রিহান বলল, আমি তোমাকে ছাড়া ভালো নেই অর্ষা, জানি। এখন আর কিছুই করার নেই আমাদের। হয়তো কথাগুলো তোমাকে না বললেও পারতাম, কিন্তু অনুশোচনা ও অনুতাপে আমি প্রতিনিয়ত দগ্ধ হচ্ছিলাম। জানি ভবিষ্যতে হব, তবুও ক্ষমা চাওয়ার সুযোগটা হাতছাড়া করতে চাইনি। তোমার কাছে হয়তো হাত জোর করে ক্ষমা চাইছি আমি অর্ষা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। অর্ষা তাচ্ছিল্য করে হাসল। শ্লেষাত্মক কণ্ঠে বলল, ক্ষমা? তোমাকে একটা কথা বলেছিলাম মনে আছে? তোমাকে যদি ক্ষমা করি তাহলে নিজের প্রতি খুব অন্যায় করা হয়ে যাবে আমার, আর নিজের প্রতি এই অন্যায়টা আমি করতে পারবো না। তবে এটা শুনে ভালো লাগছে যে দেরিতে হলেও তোমার ভেতর মনুষ্যত্ব ফিরে এসেছে। আর যাই করো, জীবনে কখনো কারোর অনুভূতি ভালোবাসা নিয়ে খেলো না, মানুষের মন ভেঙো না। এরপর মায়ের দিকে তাকিয়ে বলল, চলো মা। রিহানের এমন অবস্থা দেখে খারাপ লাগছিল আমিনা বেগমের, কিন্তু অতীতে তার মেয়েটাও তো কম কষ্ট পায়নি, বরং ওর চেয়ে বেশিই পেয়েছে। এসব মনে পড়তেই তার মনটা তেতো হয়ে উঠল। সে নিজে উঠে দাঁড়ালো। চলে যাওয়ার পূর্বে অর্ষা শুধু বলল, আর হ্যাঁ, তোমাকে ক্ষমা করতে না পারার জন্য পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। ভালো থেকো। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমিনা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, অতীতের সকল তিক্ততা তোর জীবন থেকে দূর হয়ে যাক। স্বামী সংসার নিয়ে সুখী হ, দোয়া করি। প্রত্যুত্তরে মৃদু হাসলো অর্ষা। মন সাপটে ভেসে উঠল আহনাফের হাসি মাখা মুখটি। আহনাফ অফিস থেকে আসার পূর্বেই পুরো রুমটা অর্ষা নিজের হাতে একা একা সাজিয়েছে। আমিনা বেগম কিংবা সাজেদা বেগম সাহায্য করতে চাইলো, অর্ষা রাজি হয়নি। রুম বারান্দা সব সাজানো হলে বাহির থেকে রুম লক করে সে গেস্ট রুমে গিয়ে অপেক্ষা করতে লাগলো। আহনাফের আসার সময় হতেই সে চুপচাপ বিছানায় শুয়ে রইল। আহনাফ এসে যখন রুমে যাবে তখন সাজেদা বেগম বললেন, রুমে যাস না? আহনাফের ভ্রু কুঁচিয়ে গেল। জানতে চাইল, কেন? রুমে ছাড় পোকার ওষুধ দিয়েছি। ছাড় পোকা? আমার রুমে তো ছাড় পোকাই নেই। কে বলেছে নেই? ঘুমাস তো কুম্ভকর্ণর মতো, বুঝবি কি করে? আচ্ছা ঠিক আছে, অর্ষা কোথায়? গেস্ট রুমে। আহনাফ গেস্ট রুমে গিয়ে দেখলো অর্ষা কাত হয়ে শুয়ে আছে, চোখ বন্ধ। কি নিষ্পাপ লাগছে দেখতে। এক জনম সেই মুখের দিকে তাকিয়ে কাটিয়ে দিতে পারবে। সে শব্দহীন পায়ে এগিয়ে গিয়ে বিছানায় বসলো। অর্ষার গালে হাত বুলিয়ে কপালে চুমু খেতেই চোখ মেলে তাকালো অর্ষা। এক টুকরো হাসি উপহার দিয়ে বলল, তুমি এসেছো? মুচকি হাসলো আহনাফ। বলল, কেন, আমার জন্য অপেক্ষা করছিলে? হ্যাঁ, তাই নাকি? কেন শুনি। মিস করছিলাম তোমাকে। কতটা? অনেকটা। ভালোবাসো? ভীষণ। শোনো না, বলো। একটু বুকে নাও। আহনাফ দুহাত বাড়িয়ে দিয়ে বলল। আসো। অর্ষা বাচ্চাদের মতো গুটিসুটি হয়ে আহনাফের বুকে পড়ে রইল। আহনাফ ওর চুলে বিলি কাটতে কাটতে ডাকলো, অর্ষা, হুম, শরীর কেমন এখন? আগের চেয়ে ভালো। হ্যাঁ। মেডিসিন ঠিকমতো খাচ্ছ? হ্যাঁ। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও প্লিজ। তোমাকে এভাবে দেখতে ভালো লাগে না। কিভাবে দেখতে ভালো লাগে? প্রাণোচ্ছল। অর্ষা মুখে কিছু বলল না। আহনাফকে শক্ত করে জড়িয়ে ধরলো। রাতে অর্ষাকে আগে খাইয়ে দিয়ে আহনাফ খেতে গেল। এই সুযোগে অর্ষা লুকিয়ে রাখা শাড়িটা চটজলদি পরে হালকা প্রসাধনী মুখে দিয়ে রেডি হয়ে নিল। খাওয়া দাওয়া শেষ করে বাবা মায়ের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে ঘুমাতে আসে আহনাফ। দরজা খুলতেই দরজার পেছন থেকে ভাউ বলে চেঁচিয়ে ওঠে অর্ষা। হঠাৎ করে এমন করায় ভয় পেয়ে যায় আহনাফ। নিজেকে ধাতস্থ করে পরক্ষণেই অর্ষার হাসি দেখে হেসে ফেলল। সাজসজ্জা দেখে বলে, হায় আল্লাহ, এ আমি কি দেখছি? অর্ষা ভ্রুকুচকে বলে, কি পরি, কি? মাই কুইন। মাথা গেছে? সে তো কবেই গেছে। সুন্দর লাগছে তোমাকে। সুন্দর মানুষকে তো সুন্দর লাগবেই। আহনাফ হেসে ফেলল। অর্ষা বলল, ভুলে গেছো আজকের দিনটার কথা? আজ কি কোনো বিশেষ দিন? মনটা খারাপ হয়ে গেল অর্ষার। তবে আহনাফকে সেটা বুঝতে না দিয়ে বলল, আসো আমার সাথে। এরপর নিজেদের রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করলো। আলো জ্বালিয়ে বলল, হ্যাপি অ্যানিভার্সারি মাই বিলাভড হাজব্যান্ড।
আহনাফ বিস্মিত হয়ে তাকিয়ে আছে রুমের সাজসজ্জা দেখে। এত সুন্দর ডেকোরেশন, সে মুগ্ধ হয়ে দেখছে। অর্ষা আহনাফকে জড়িয়ে ধরে বলল, সব কিছু একা হাতে করেছি তোমার জন্য, কারো হেল্প নেইনি। পচা হলেও হাসি মুখে থাকবে। আমার বউ তার হাত দিয়ে যা ছোবে তাই তো সুন্দর হয়ে যাবে। এই যেমন আমার জীবনে এসে আমার জীবনটাকে রঙিন ও সুন্দর করে দিয়েছো। অর্ষা আহনাফের মুখের দিকে তাকিয়ে বলল। তুমি শুধু আমাকে এভাবেই ভালোবাসো? আহনাফ অর্ষার দুগালে হাত রেখে বলল। হুম, এর চেয়েও আরও বেশি ভালোবাসবো। এরপর সে পকেট থেকে একটা ডায়মন্ডের রিং বের করে অর্ষার অনামিকা আঙ্গুলে পরিয়ে দিতে দিতে বলল, আজকের দিনটা আমি কিভাবে ভুলবো বলো তো? এই দিনে আমার কুইন আমার বউ হয়ে আমার জীবনে এসেছে, প্রজাপতির মতো রঙিন করেছে আমার জীবনকে, পূর্ণতা দিয়েছে। আমি ভুলে যাব এই দিনটা? অর্ষার চোখে পানি চলে এলো। সে শক্ত করে জড়িয়ে ধরল আহনাফকে। আহনাফও ওর কানে ফিসফিস করে বলল। জীবনে পূর্ণতা দিয়েছো কিন্তু পরিপূর্ণতা দাওনি। অর্ষা বুঝতে না পেরে বলল, মানে একটা জুনিয়র আহনাব চৌধুরীর অভাবে জীবনটা এখনো পরিপূর্ণতা পেল না। অর্ষা লজ্জা পেয়ে আহনাফের বাহুতে ধুমধাম কয়েকটা কিল বসিয়ে বলল, তুমি খুব খারাপ, অসভ্য। অসভ্য তো তোমার প্রেমেই পড়েছি। কেউ যদি এই আহনাব চৌধুরীকে কখনো অসভ্য দিওয়ানা বলতে পারে তাহলে সেটা তোমার জন্যই বলতে পারবে। আহনাব চৌধুরী শুধুমাত্র তার অর্ষার জন্য অসভ্য। অর্ষা কিছু বলল না। আহনাফ বলল, জুনিয়র আহনাব চৌধুরীকে না হয় না দাও, আপাতত আজ একটু ভালোবাসা তো দাও। সবকিছু এত মুখে বিবৃতি দিতে হবে কেন? কিছু আটকায় না। ও আচ্ছা, তুমি চাচ্ছ সরাসরি আদরে চলে যাই? ওকে। বলে আহনাফ লাইট নিভিয়ে অর্ষাকে পাজাকোলা করে বিছানায় নিয়ে শুয়ে দিল। চুমুতে চুমুতে উন্মাদ করে তুলল অর্ষাকে। উন্মত্ত সময়ে ঘোর লাগা কণ্ঠে অর্ষা বলল, কখনো ছেড়ে যেও না, শুধু আমার হয়েই থেকো। আহনাফ অর্ষার ঘাড়ে মুখ ডুবিয়ে বলল, কখনো না, যতদিন এই দেহে প্রাণ আছে ততদিন আহনাব চৌধুরী কেবলমাত্র তোমার।